বাবুরামের গ্রাম যখন বন্যায় খারাপ হয়ে গেল, তখন বাবুরাম নিজের পরিবারকে নিয়ে নিজের নতুন ঠিকানার জন্য ঘুরতে শুরু করল। অনেক দিন হাঁটার পর ওরা একটা ঘাটপুর নামের গ্রাম পেল। এই যে কলাবতী, আমাদের এখানেই কোথাও থাকতে হবে গো। এই হেঁটে হেঁটে আমার পায়ে একেবারে ফোসকা পড়ে গেছে। হ্যাঁ, আমার পায়েও খুব বেশি ব্যথা করছে। বাবুরামের পরিবার মাটি দিয়ে বাড়ি বানালো আর ওখানেই থাকতে শুরু করলো। বাবুরাম গরিব ছিল না। নিজের গ্রামে ওর নিজের শাড়ির অনেক বড় দোকান ছিল। কাপড়গুলো খুব নোংরা হয়ে গেছে। আমি গ্রামের কোনো ধোপাকে কাপড়গুলো দিয়ে আসি, ঠিক আছে? রাত হয়ে গেছে, তুমি কাল সকালে চলে যেও। আরে না না, খুব বেশি রাত হয়নি, 9টাই তো বাজে। আমি এক্ষুনি চলে আসবো। কালকে সকালে প্রধান মশাইয়ের সঙ্গে দেখা করতে হবে ব্যবসা শুরু করার জন্য, বুঝেছো? কালকে অনেক কাজ রয়েছে, তাই এক্ষুনি যেতে হবে। বাবুরাম রাতে কাপড়ের পুটলি নিয়ে বেরিয়ে পড়ল। পুরো গ্রামে নিস্তব্ধতা ছিল। একটা লোকও বাড়ির বাইরে ছিল না। আরে এরকম নিস্তব্ধ কেন গ্রামে? গ্রামের লোক কি তাহলে 9টার মধ্যেই শুয়ে পড়ে? তখনই বাবুরাম কোথা থেকে কাপড় ধোয়ার আওয়াজ শুনতে পেল। আওয়াজ শুনে মনে হচ্ছিল যেন অনেকগুলো লোক একসাথে কাপড় ধুচ্ছে। মনে হচ্ছে আশেপাশেই কোথাও ধোপা ঘাট রয়েছে। বাবুরাম আওয়াজ অনুসরণ করতে করতে ঘাটে পৌঁছল। অন্ধকার ছিল, তাই ও কোনো ধোপির চেহারা দেখতে পাচ্ছিল না, কিন্তু 7 জন ঘাটে বসে জোরে জোরে কাপড় ধুচ্ছিল। যখন বাবুরাম ওদের কাছে গেল, তখন দেখল যে 7টা পেতনি ঘাটে কাপড় ধুচ্ছে। আয় মহেন্দ্র, আজ কাপড়ের সাথে সাথে তোর মাথাকেও আছাড় মারবো ঘাটে, তারপর তোর রক্ত চেটেই আমি শান্তি পাবো। আশেপাশের পেতনিরাও বাবুরামের দিকে দেখল। ধরো ওকে, আজ ওকে টুকরো টুকরো করে খাবো। সমস্ত পেতনিরা বাবুরামের দিকে এগিয়ে এলো। বাবুরাম ভয়ে ওখান থেকে পালালো। বাড়িতে ঢোকা অবধি ও পেছনে তাকিয়ে দেখল না। কি হয়েছে? তুমি এরকম হাঁফতে হাঁফতে কেন আসছো? এমন কি হয়ে গেল? আরে জল নিয়ে এসো, তেষ্টায় একেবারে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। জল নিয়ে এসো। জল খেয়ে বাবুরাম ঠিকভাবে শ্বাস নিতে পারল আর ও সমস্ত কথা নিজের বউকে বলল। বলেছিলাম না, এত রাতে যেও না, কোনো পেতনি তোমার পেছনে পড়ে আমাদের বাড়ি অবধি না চলে এসেছে। পেতনিগুলো আমার পেছনে নিশ্চয়ই আসতে পারেনি, আমি ছুটে পালিয়ে এসেছি। 3 জনই